নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বিগ স্টোরি আর আমি রয়েছি সঞ্চারী আপনাদের সঙ্গে। তোলা না দিলে কি রক্ত ঝরবে? শাসক দলের না হলে কি সেখানে ছত্রছায়া না থাকলে ব্যবসা করা যাবে না? আর গরিব মানুষের কষ্টের টাকা মাথার উপর ছাদ বানাতে গিয়ে নিঃস্ব হয়ে যাবে তারা? না, সেই সব দিন শেষ। পশ্চিমবঙ্গ তোলাবাজ, কাটমানিখোর আর সিন্ডিকেট মাফিয়াদের দিন এবার শেষ। পূর্বতন সরকারের সময় আইন শৃঙ্খলা কঙ্কালসার চেহারা, সেই চেহারা পরিবর্তন করতে দমদম থেকে পাইকপাড়ায় বার্তা দিল সরকার। তা সে প্রমোটারের অফিসে ঢুকে দিনে দুপুরে মাথা ফাটিয়ে দেওয়াই হোক, কিংবা গর্ভবতী মহিলাকে জমি না ছাড়ার ব্যবস্থার নামে ছেড়ে দেওয়ার ব্যবস্থার নামে হুমকি দেওয়া। পাইকপাড়ায় তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটার গরিব বস্তিবাসীদের লক্ষ লক্ষ টাকা লুটে এবার কড়া বার্তা দিল সরকার। ক্ষমতায় আসার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার থেকে কড়া বার্তা দিয়েছিলেন। তোলাবাজিতে জিরো টলারেন্সের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। হকার, টোটো, অটো কিংবা প্রমোটার কারো থেকে কাটমানি নিলে ছাড় দেওয়া হবে না। রাজ্যের শাসকের আইন নয়, আইনের শাসন এবার থেকে শুরু হবে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দুর্নীতির সঙ্গে কোনো টেবিলের তলার সমঝোতা বিজেপি করবে না, করেও না। ঘটনা এক, দমদমের পিকে গুহ রোড, সেখানে একজন স্বাধীন ব্যবসায়ী প্রমোটার অমরনাথ সিং। কি অপরাধ তার? তিনি সিন্ডিকেটের তোলা দিতে অস্বীকার করেছেন। তিনি গুন্ডাদের সাফ জানিয়ে দিয়েছিলেন যে রক্ত জল করা টাকায় কোনো তোলাবাজকে এক পয়সাও তিনি দেবেন না। তার মাসুল কি দিতে হলো? দিনে দুপুরে অফিসে ঢুকে হকি স্টিক আর রড দিয়ে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হলো। ভর দুপুরে আচমকাই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেল। প্রমোটার অমরনাথ সিং এর অফিসে একদল সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায় এবং প্রত্যক্ষদর্শীদের দাবি যে সেই দুষ্কৃতীরা এলাকার তোলাবাজ চক্রের বলেই পরিচিত ইতিমধ্যেই। আর তোলা না পেয়ে তারা অমরনাথ বাবুকে একবারে টেনে হিঁচড়ে বাইরে বার করে আনেন, বেধড়ক মারধর করেন তারা। কি বলছেন একবার শুনি। ঘটনা যেটা বললাম সেটাই, রাত্রেবেলা দুষ্কৃতীরা ঢুকে দিয়ে এখানে আমাকে মেরে দিয়ে সব জিনিসপত্র নিয়ে গেছে। করেছে কনস্ট্রাকশন করি আমরা, আমার থেকে টাকা চেয়েছিল 15-20 দিন আগে। টাকাটা না দেওয়ার জন্য কালকে টার্গেট করে অফিসে ঢুকে ভাঙচুর করে গলার চেন, আমার দুটো মোবাইল, একটা আইফোন, একটা নর্মাল ফোন, ডয়ারে 70-80 হাজার টাকা ক্যাশ ছিল, ওইটা নিয়ে সব ওরা গেছে। আবার বলেছি আবার আসবো, যদি টাকা না দিস তাহলে আবার আসবো। সে ব্যবস্থা করেছি, এখনো সেরকম মুভমেন্টটা নেই পুলিশের। দেখা যাক, এখন আমরা আবার যাচ্ছি পুলিশের কাছে, কি করা যাবে। দেখুন, রাজ্যে ইতিমধ্যেই তৃণমূলের কি পরিস্থিতি হয়েছে তা আমরা সবাই দেখেছি। তৃণমূল ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে গিয়েছে। এবার সেই তৃণমূলের কে ভালো কে খারাপ তা নিয়ে ইতিমধ্যেই সেখানে দড়ি টানাটানি, দায় চাপানোর খেলা তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার সেখান থেকে এই ঘটনার পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব নব্য বিজেপির ঘাড়ে দায় চাপিয়ে দিচ্ছে। কি বলছেন তারা, রাখি আপনাদের সামনে, দেখুন। বাবুকে একটা কথাই বলতে চাই যে দমদমের মানুষ অনেক ভরসা করে আপনাকে ভোট দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি নীরব থাকেন, আমি শুনেছি আপনি ফোন করে খবর নিয়েছেন যে যাকে মারধর করা হয়েছে, কিন্তু আমি এটা আশা করব যে আপনি একজন প্রশাসনিক প্রধান দমদমে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিরপেক্ষভাবে যারা এই দুষ্কৃতিমূলক কাজকর্ম করছে বা বিজেপির নাম করে যারা তোলাবাজি এবং মারধর করে একটা শান্ত দমদমকে অশান্ত করার চেষ্টা করছে, তাতে তো আখেরে আপনার মতন যে ভদ্রলোক, আপনার মতন ভদ্রলোকেরই সেটা লস হচ্ছে। আমি জানি না যে এই ব্যাপারে কড়া পদক্ষেপ প্রশাসন নিচ্ছে কি নিচ্ছে না। কোন রকম বেআইনি কাজে জিরো টলারেন্সের বার্তা ইতিমধ্যেই এই সরকার দিয়েছে, যবে থেকে সরকার গঠন হয়েছে প্রথমবারের জন্য এই পশ্চিমবঙ্গে, এবং 100% নিরপেক্ষ তদন্ত হবে, প্রমোটারকে আশ্বাস করেছেন স্থানীয় বিধায়ক। পুলিশের কাজ করবে এমনটাও জানিয়ে দিয়েছেন দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী। শোনাই। একটা ঘটনা ঘটেছে এবং সর্বতোভাবে আমরা ভিকটিমের পাশে আছি।
যে কারণই হোক না কেন, যে বিষয় থাকুক না কেন, কাউকে ফিজিক্যালি অ্যাসল্ট করা আমাদের সংবিধান এবং আইন বিরোধী। এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন রাজ্যে আইনের শাসন চলবে, আর আইনের শাসন এটাই বলে যে এইভাবে শারীরিকভাবে কাউকে শুধু নিগ্রহ নয়। আমি যা ওনার কন্ডিশন দেখলাম, আমি ওনার সাথে দেখা করে এলাম, মাথায় প্রায় 8টার উপরে স্টিচ করেছে, যে কোনো আরো বড় দুর্ঘটনা হয়ে যেতে পারতো এটা। পুলিশ ইতিমধ্যেই এফআইআর স্টার্ট করে দিয়েছে। পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করবে। যিনি নিগৃহীত তিনি দু একজনকে আইডেন্টিফাইও করতে পেরেছেন বলে আমাকে জানালেন। আমি জিজ্ঞাসা করলাম যে সেগুলো পুলিশকে জানিয়েছেন কিনা। উনি বললেন উনি যাদের চিনতে পেরেছেন তাদের নাম উনি পুলিশকে জানিয়েছেন। নিগৃহীত তিনি বলছিলেন যে ওনাকে বারবার, উনি যেহেতু একটা রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের মধ্যে রয়েছেন, এই ব্যবসায় রয়েছেন, 5 লক্ষ টাকা দাবি করা হচ্ছিল ওনার কোনো একটা প্রমোটিং সাইট চালু করার জন্য। আমি ওনাকে সম্পূর্ণভাবে আশ্বস্ত করে বলেছি 100% নিরপেক্ষ তদন্ত হবে। এবং আমি সকালেও যেটা বলেছিলাম, যেই জড়িত থাকুক এর সাথে বা যারাই জড়িত থাকুক, তারা যেই হোক না কেন, প্রশাসনের কাজ করবে, পুলিশ উপযুক্ত পদক্ষেপ নেবে। কোনো রকম দল রং কোনো কিচ্ছু বিচার করা হবে না। দেখুন, তৃণমূল যে কোনোদিন শুধরবে না স্পষ্ট হয়েছে, এবং বর্তমান সরকার যে কোনো রকম দুর্নীতিকে রেয়াত করবে না সেটাও কিন্তু খুব পরিষ্কার করে দিয়েছে। দেখুন, তৃণমূলের সেই চেনা ছক, নিজেরা তোলা তুলবে, সিন্ডিকেট চালাবে, আর প্রতিবাদ করলে বা ধরা পড়ে গেলেই বিরোধীদের ওপর দায় চাপিয়ে হাত ধুয়ে ফেলবে। দমদম থানার পুলিশ সিসিটিভি ফুটেজ পেয়েছে। আমরা পুলিশকে স্পষ্টভাবে বলতে চাই, কোনো রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার করবেন না আপনারা। আরেকটি ঘটনা, বেদিয়াপাড়ার তোলাবাজদের হাত থেকে রেহাই পেলেন না এক গর্ভবতী মহিলাও। দমদমের বেদিয়াপাড়ায় বাসিন্দা এক অসহায় অন্তঃসত্ত্বা মহিলা। অভিযোগ, এলাকার একদল দুষ্কৃতী তার নিজস্ব জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছে। কখনো মন্দিরের নাম করে, কখনো অন্য অজুহাতে জমি দখলের ছক চলছে। জমি দখল আর কাটমানির জন্য কতটা নিচে নামতে পারে স্থানীয় তোলাবাজরা? স্থানীয় বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী অবশ্য খবর পাওয়ার পরেই ব্যবস্থা তিনি নিয়েছেন। গন্ডগোল বন্ধে দুপক্ষকেই 6 মাস কাজ বন্ধ করে রাখতে বলেছে। বিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বেদিয়াপাড়ার ওই পরিবারের পাশে তারা থাকবে। অন্যায়ভাবে জমি দখল বা মা বোনেদের ওপর কোনো অত্যাচার বরদাস্ত করবে না বিজেপি, স্পষ্ট জানিয়েছেন বিধায়ক। শুনি। ব্যবস্থা নেবার অধিকারী তো আমি নই, ব্যবস্থা প্রশাসন নেবে। কালকে ওনারা সকালবেলা ওখানে একটা ডিসপিউট হয়েছিল, সেই খবর পাওয়ার পরে আমি কালকে জনতার দরবারে ছিলাম। তো যাদের মধ্যে ডিসপিউট তাদের ভদ্রমহিলাও ছিলেন, ভদ্রমহিলাই আমাকে ফোন করেছিলেন যে একটা ডিসপিউট হচ্ছে, আমাকে উনি দেখার জন্য অনুরোধ করেন। তো আমি তখন ওনাকে বলি একটু জনতার দরবারে আসুন, এবং যারা ডিস্টার্ব করছে মনে করছেন তাদেরকেও আসতে বলি। দুপক্ষই এসেছিলেন। দুপক্ষ এসে তাদের যার যা বিষয়বস্তু বলেছেন। ওখানে একটা জমি নিয়ে স্থানীয় একটা দীর্ঘদিনের একটা ডিসপিউট রয়েছে, এবং ওখানে কিছু ওখানকার স্থানীয় মানুষ তারা বলছিলেন যে ওখানে একটা দীর্ঘদিন ধরে নাকি মন্দির সংক্রান্ত একটা পরিকল্পনা, সেটা নাকি দীর্ঘদিনের ছিল, তৃণমূল আমলে তৃণমূল কাউন্সিলরের চাপে পড়ে সেটা নাকি হয়নি। তো আমি দুপক্ষকেই বলি যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এবং আগামী ন্যূনতম 6 মাস ওখানে কেউই কোনো রকম কোনো অ্যাক্টিভিটি না করার অনুরোধ জানাই। এবং তাদেরকে বলি যে আগামী দিনে প্রশাসনের মাধ্যমে ওই জমি নিয়ে যদি ডিসপিউট থাকে, তার প্রশাসনিক উপায় আছে, প্রশাসনের মাধ্যমেই তার মালিকানা যার, যিনি এই জমির সঠিক মালিকানার দাবিদার হবেন, তিনি যাতে সেই জমির দখল পান সেটা প্রশাসনের দেখার দায়িত্ব। তো কালকে ওদের মধ্যে বিবাদ ওই জায়গাতেই মিটে গেছিল, এবং যে যার বাড়ি চলে গেছিলেন। আমি আজকে জানতে পারলাম যে উনি নাগেরবাজার থানায় একটা অভিযোগ নিয়ে গেছেন। যদি ওনার সাথে মনে হয় ওনার যে কোনো রকমের কোনোভাবে উনি অপমানিত বা লাঞ্ছিত হয়েছেন, সেটা অবশ্যই প্রশাসনের দেখার বিষয়। এবার আসুন আপনাদের পাইকপাড়ায় নিয়ে যাই। পাইকপাড়ার উমাকান্ত সেন লেন, এখানে হকি স্টিকের আঘাত নেই, কিন্তু এখানে 16টি গরিব বস্তিবাসীর পরিবারের বুকের ওপর চালিয়ে দেওয়া হয়েছে প্রতারণার রোলার। প্রমোটার শেখ সোহেল, পরিচয় তিনি হচ্ছেন তৃণমূল ঘনিষ্ঠ, এটাই পরিচয়। ফ্ল্যাট দেওয়ার নামে
গরিব বস্তিবাসীদের থেকে লক্ষ লক্ষ টাকা তুলে স্ট্যাম্প পেপারে সই করিয়ে বেপাত্তা। 25 জন মধ্যবিত্ত ফ্ল্যাট ক্রেতাকেও প্রতারণা করেছেন তিনি। পাইকপাড়ার উমাকান্ত সেন লেন এবং উমেশ গোয়েঙ্কার জায়গায় বহুতল বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন শাসক দল ঘনিষ্ঠ প্রমোটার শেখ সোহেল। স্ট্যাম্প পেপারে সই করিয়ে বস্তির 16টি পরিবারের থেকে 25 লক্ষ টাকা তুলেছিলেন। 5 বছর পার হয়ে গেলেও ফ্ল্যাট মেলেনি, টাকাও মেলেনি। আজ সেই শেখ সোহেল বেপাত্তা। বস্তিবাসীরা বলছেন যে তাদের শেষ করে দিয়েছে এই শেখ সোহেল। তৃণমূল বড় বড় নেতাদের সঙ্গে তার ছবি ছিল, সেই বিশ্বাসেই স্ট্যাম্প পেপারে সই। হয় টাকা ফেরানো হোক, নয়তো ফ্ল্যাট দেওয়া হোক। স্বাভাবিক এই দাবি তুলছেন তারা। দেখুন, হবে আমরা কি যেমন গোয়েনকার তো জিতে গেছে, গোয়েনকারের জায়গাটা আমরা জানতাম, চিন্তা মানে কি আমরা জানতাম। আমার শ্বশুর তো কম করে 50-60 বছর ধরেই আছি, তার ছেলের বউ আমি। শ্বশুর শাশুড়ি মারা গেছে। 16 ঘর আছে, সবার কাছে 16 ঘর, সবার কাছ দিয়েই টাকা নিয়েছে। ঘরের জন্য আমাদের 4.5 লাখ টাকা দেওয়া আছে। ওই যে প্রমোটার, একজনের নাম রিঙ্কু আর একজন সোহেল, দুজন নিয়েছে। আমার বর দিয়েছে, তো এবার কার হাতে দিয়েছে আমি ঠিক বলতে। ঘর দেবে বলে, ফ্ল্যাট হবে, ভাঙবে, ফ্ল্যাট হবে, তারপরে ঘর দেবে বললো। এটা হয়ে গেলে হবে, আমাদের একসঙ্গে হওয়ার কথা ছিল, এবার কোনো কারণে হয়নি। তাও 5 বছরের কাছাকাছি হয়ে গেছে। বলছে দেবো, সেটা এবার কি করে জান না, আমরা জানতাম। হ্যাঁ, আমাদের কাছ থেকেও নিয়েছে। কত টাকা দিয়েছে? আমাদের নিয়েছে 1 লাখ টাকা। আর কত টাকা দিতে হবে কি বলেছে? বলেছে আরো 3 লাখ টাকা দিতে হবে। আচ্ছা, কবে দিয়েছো টাকাটা? এটা দিয়েছি আজ 4 বছর হলো। তারপর তারপর থেকে এখনো পর্যন্ত কোনো প্রমোটারের পাত্তা নেই। যোগাযোগ করতে ফোনই তুলছে না। এই বাড়িতে প্রত্যেকে টাকা দিয়েছে, 16 ঘর ভাড়াটে প্রত্যেকে টাকা দিয়েছে, কিন্তু কেউ এখনো কোনো কিছু কবে বাড়ি করবে বলেছিল। এর পরে এই ভোটটা হয়ে, এই ভোটের আগেই করার কথা ছিল, তো তারপরে থেকে তো ওনার কোনো তোল্লাশ নেই। তোমার কাছ থেকে টাকা নিয়েছে? হ্যাঁ, 1 লাখ টাকা। কে কে থাকো তোমরা? ওই তো আমার ছেলে বউ থাকে। 1 লাখ নিয়েছে ঘর দিবে বলে? হ্যাঁ। আচ্ছা, কে নিয়েছে টাকাটা? সোহেল। সোহেলই নিয়েছে? সোহেল নিয়েছে। আচ্ছা, বাড়ি হয়নি? না, ওই যে পড়ে আছে, এই ভেঙে, চতুর্দিক থেকে ভেঙে গেছে। আমার 1 লাখ টাকা দেওয়া আছে অ্যাডভান্স, কাগজও করা আছে। আর প্লাস হচ্ছে ওর তো আজ কোনো পাত্তা নেই, এখানে আসার কথা ছিল, সে আর কোনো পাত্তা নেই। পুজোর আগে থেকে ও ধাম মেরেছে, তারপর তো এই সব কেস ঘটে গেছে সব। এখন তো পাওয়ারও মুশকিল হয়ে গেছে। এবার টাকাটা আদায় করে নিতে হবে আমাদের। টাকা দিয়ে ওর প্রমাণ করে যে বাড়ির, যেটুকু আমার বাড়ি একটা আছে, এটা অংশটা দেখে সেই অনুযায়ী ওকে প্রমোটিং হবে। হ্যাঁ, প্রমাণ কী আছে? ওই এগ্রিমেন্ট একটা করা হয়েছিল ওর সঙ্গে, এগ্রিমেন্ট পেপার আছে আমার কাছে। দেখুন, গরিবের রক্ত জল করে এই সমস্ত শেখ সোহেলরা টাকা নিয়েছিল, কিন্তু কাদের হাত রয়েছে এদের পেছনে? তৃণমূলের জমানায় প্রমোটিং মানেই তো শাসক দলের ফান্ডের চালান কাটানো, আর তার চরম মাসুল গুনছেন পাইকপাড়ার এই সাধারণ মানুষগুলো। কিন্তু এই নৈরাজ্যের মধ্যে অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি বলেছিলেন, তোলাবাজিতে 0 টলারেন্স। হকার, অটো, টোটো কিংবা প্রমোটার কারো থেকে কাটমানি নিলে ছাড় দেওয়া হবে না। রাজ্যের শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। শুনবো মুখ্যমন্ত্রীর বক্তব্য। কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। দেখুন, দুর্নীতিতে তো ভরপুর ছিল তৃণমূল সরকার, এবং তার জন্য যা হওয়ার তাই হয়েছে। দুর্নীতি তো দীর্ঘস্থায়ী হতে পারে না, এবং তা হয়ওনি। বাংলার মানুষ তার জবাব দিয়েছেন। কিন্তু বর্তমান সরকার, বিজেপির সরকার, তারা স্পষ্ট
তারা একটি স্ট্যান্ড নিয়েছেন যে কোনো রকম আপোষ তারা দুর্নীতির সঙ্গে করবেন না, অর্থাৎ জিরো টলারেন্স। এই নিয়ে অনেক রাজনৈতিক প্রতিক্রিয়াও এসছে আমাদের সামনে, এক এক করে রাখবো আপনাদের কাছে, কিন্তু এখন সময় হচ্ছে একটা ছোট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।